meeting the guests of the Kobe meeting first of all. হ্যালো এভরিওয়ান, আমার রোম ভ্রমণের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের দিনটা ছিল শুক্রবার, গণিতে এখন প্রায় ওই 9:30 মতো বাজে। আর ওয়েদার রিপোর্ট অনুসারে আজকে সারাদিনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। আর এই ওয়েদার অনুসারে আমরা আগে থেকেই আজকের প্ল্যানটা ভ্যাটিকান সিটির জন্য করেছিলাম। ভ্যাটিকান সিটির মিউজিয়ামে ঢুকে গেলে বাইরে থেকে বৃষ্টি হলেও কোনো প্রবলেম থাকে না। আর আমরা রুম নিয়েছিলাম ভ্যাটিকান সিটির একদম কাছে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখুন খুব বৃষ্টি হচ্ছে। আর বাড়ি থেকে বেরোলেই ভ্যাটিকান সিটির ডোমের ওপরের অংশটা দেখা যায়। এই যে এসে গেছে ভ্যাটিকান সিটির। তো চলুন পোপের দেশে ঘুরে আসি। এটি আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের ক্ষুদ্রতম দেশ। 1929 সালে ল্যাটারান চুক্তির মাধ্যমে এই দেশটি ইতালি দেশ থেকে স্বাধীন হয়। এটি ধর্মীয় রাজতান্ত্রিক রাষ্ট্র যা পোপ দ্বারা শাসিত, যিনি রোমের বিশপ এবং ক্যাথলিক চার্চের প্রধান। আর এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন এটি হলো সেন্ট পিটার্স স্কোয়ার। আর এই ভ্যাটিকান সিটির মধ্যে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে ভ্যাটিকান গার্ডেন, ভ্যাটিকান মিউজিয়াম, ভ্যাটিকান অ্যাপোস্টলিক লাইব্রেরি এবং সিস্টেন চ্যাপেল থেকে প্রত্নতাত্ত্বিক পয়েন্ট পর্যন্ত ভ্যাটিকান সিটির সৌন্দর্য অতুলনীয়। আর এর প্রতিটি কোণ শিল্প আর ইতিহাসে সমৃদ্ধ। আর এই বিশ্বের সবথেকে ছোট দেশে ল্যাটিন ভাষায় নির্দেশাবলী সহ এটিএম রয়েছে। এর নিজস্ব আইনি ব্যবস্থা রয়েছে, আর নিজস্ব সেনাবাহিনী রয়েছে, নিজস্ব ফুটবল দলও রয়েছে, আর বিশ্বের সবথেকে ছোট রেলপথও রয়েছে। এখানে আমরা আবার পরে আসব। তো চলুন এখন যাই ভ্যাটিকান মিউজিয়ামের দিকে। অনলাইনে টিকিট কেটেছিলাম, 11:30 ভিজিট টাইম আছে। আর এই ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি এলো বলে। আর বৃষ্টির মধ্যেও লোকজনের লাইন দেখুন। আর এই লাইনটি রয়েছে টিকিট কাটার জন্য। আর আপনারা এলে টিকিটটা অনলাইনে কাটারই চেষ্টা করবেন। আর এই যে ভ্যাটিকান সিটি এবং ওখানে রয়েছে এর প্রবেশপথ। ইতালি ভাষায় মুসি ভ্যাটিকানি আর ল্যাটিন ভাষায় মৌসিহা ভ্যাটিকানা। চেকিং হওয়ার পর ভ্যাটিকান সিটির আমরা ওই সরপিলা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ভ্যাটিকান সিটির এই পাবলিক মিউজিয়ামে বহু শতাব্দী ধরে ক্যাথলিক চার্চ ও পোপেদের দ্বারা সংগ্রহ করা বিপুল সংগ্রহ থেকে কাজগুলি প্রদর্শন করে, যার মধ্যে বেশ কয়েকটি সুপরিচিত রোমান ভাস্কর্য এবং বিশ্বের রেনেসাঁ শিল্পের সবথেকে বড় মাস্টারপিস রয়েছে। আর এই মিউজিয়ামে প্রায় 70,000টি কাজ রয়েছে, যার মধ্যে 20,000 প্রদর্শনে রয়েছে। ভ্যাটিকান মিউজিয়ামের এই সরপিল সিঁড়িটি হলো একটি অনন্য আকর্ষণীয় স্থাপত্য শিল্প। এটি ডাবল হেলিক্স সিঁড়ি, দুটি পৃথক প্যাঁচালো সিঁড়ি রয়েছে। এই প্যাঁচালো একটি সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় আর একটি সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, কিন্তু কেউ কারোর সঙ্গে দেখা করা যায় না। ওখানে দেখলেন ভ্যাটিকান সিটির একটা রেপ্লিকা রয়েছে। আর এর প্রবেশপথ ওই মিশরীয় জাদুঘরের প্রবেশের মধ্য দিয়ে। এখানে মিশরীয় শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্বর কাজগুলি, যেমন মিশরীয় মমি, এট্রুস্কান ব্রোঞ্জ, বিভিন্ন ধরনের কাজও রয়েছে। প্রাচীন মিশর থেকে পাওয়া মমি ছাড়াও এখানে প্যাপিরি, হাইরোগ্লিফিক, শিলালিপি, দ্য বুক অব দ্য ডেড রয়েছে, যার মধ্যে এই মৃতদেহ সংগঠিত করা হয়েছে। আর এটি হলো ভ্যাটিকান সিটির গার্ডেন। এদিকেও গার্ডেন রয়েছে, আবার ওপারেও গার্ডেন রয়েছে। এটি সর্বাধিক পরিদর্শন করা জাদুঘরের মধ্যে 3য় স্থানে রয়েছে। এই মিউজিয়ামের ইতিহাস ভালোভাবে জানতে গেলে আপনাকে গাইডের সংস্পর্শে আসতে হবে। আমাদের পক্ষে ওই বাচ্চা থাকার জন্য গাইড নেওয়াটা সম্ভব হয়নি, তাই জন্য আমরা একটা
রোমে যাওয়ার পরেই রোমের বই কিনে নিয়েছিলাম। তো সেটা দেখেই ইতিহাস মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে সবগুলো দেখেছিলাম। প্রতিটি সিলিংয়ের ডিজাইন অসাধারণ। আর এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এটি একটি ইম্পর্ট্যান্ট গ্যালারি। এর নাম হলো বারোক্কো নৌভো। এখানে অনেক বিখ্যাত মূর্তি এবং নীল নদী সহ অনেক বিখ্যাত ভাস্কর্য রয়েছে। এই 3টি গুরুত্বপূর্ণ মূর্তি দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যান্তোনিও ক্যানোভা দ্বারা ভাস্কর্য করা। এর মাঝখানের মূর্তিটি হলো পার্সিয়াস এবং 2 দিকে কুস্তিগির ক্রুগ্রাস এবং ড্যামোক্সেনোস, যা নব্যশাস্ত্র আদর্শ অনুসারে ভাস্কর্য এবং বিশ্বস্তভাবে অনুপ্রাণিত হয়েছিল। এরপরে রয়েছে প্রাণী পশুদের ঘর, যাদের মধ্যে অনেকগুলি 18 শতকে পুনরুদ্ধার করা হয়েছিল। এই যে মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, এটি ক্যাটো আর প্রোটিয়া নামে পরিচিত। এখানে রোমান ম্যারেজ কাপল দেখা যায়। আর এই যে বাথটবটি দেখতে পাচ্ছেন, এটি নিরো বাথটব। ভ্যাটিকান মিউজিয়ামের সব থেকে মূল্যবান কাজগুলির মধ্যে একটি গভীর লাল বেগুনি পোরফাইরি মার্বেল দিয়ে তৈরি। এই পাথরটি মিশরের একটি একক উৎস থেকে খনন করা হয়েছিল। এটি 2 বিলিয়ন ইউরো পর্যন্ত মূল্যবান। আর এই যে নিচের ফ্লোরে পেন্টিং করা একজন মহিলাকে দেখলেন, ইনিও রোমানদের চোখে খুবই গুরুত্বপূর্ণ একজন। ইনি জেরুজালেম থেকে যীশু খ্রিস্টের ক্রুশের কিছু অংশ এখানে এনেছিলেন। সেটি এখনও ওই সেন্ট পিটার ব্যাসিলিকাতে রয়েছে। শুধু ওপরের ফ্লোরের ডিজাইনগুলো একবার দেখুন, কি অসাধারণ। প্রতিটি গ্যালারিতে ডিজাইনগুলো একদম মারাত্মক ধরনের। এই ভ্যাটিকান সিটির মেন পার্ট হলো সিস্টিন চ্যাপেল, যেখানে মোবাইলে ভিডিও শ্যুট, রেকর্ড, এমনকি কথা বলা পর্যন্ত অ্যালাউড নেই। তো ওটা দেখাতে পারলাম না, ওর সম্বন্ধে আমি কিছুটা বলে দিই। যেখানে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত পেন্টিং, পুরো রূপে ওনার পেন্টিং রয়েছে। 1600 শতাব্দীতে এই পেন্টিং করতে শুরু করেছিলেন এবং 4 বছর ধরে তিনি এই পেন্টিং কন্টিনিউ করতে থাকেন। ওখানে একদম শিহরণ জাগার মতো পেন্টিং রয়েছে, যার মধ্যে একটি পেন্টিং খুবই উল্লেখযোগ্য, যেখানে তিনি এই পৃথিবীতে আসা প্রথম মানুষ আদমের সঙ্গে যীশুখ্রিস্টের স্পর্শের একটি পেন্টিং তুলে ধরেছেন। এদিকে আমরা এই এত বড় মিউজিয়াম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। আর এখানে দেখুন, এই যে কার্পেটের মধ্যে পেন্টিং আঁকা, বিভিন্ন ধরনের এই পোপেদের আমলে সব পেন্টিং রয়েছে এখানে। এই গ্যালারিটির নাম হলো দ্য গ্যালারি অফ ম্যাপ। এই গ্যালারির দেওয়ালে ইতালির বিভিন্ন অঞ্চলের প্রায় 40টি ভৌগোলিক মানচিত্র রয়েছে। তার মধ্যে কিছু কিছু প্রধান শহরেরও মানচিত্র রয়েছে। এই গ্যালারির শেষে 16 শতকের ইতালির বন্দরেরও ফ্রেস্কো রয়েছে, যার মধ্যে জেনোয়া, ভেনিস, অ্যাঙ্কোনা রয়েছে। অনেক দর্শকের কাছে এই ম্যাপটি উল্টো দিকে দেখায়, কারণ 16 শতাব্দীতে ম্যাপের প্রধান অংশকে উত্তর দিকে বসানোর রীতি ছিল না। আমার এখানে গ্যালারিগুলো এত ভালো লেগেছে। সুব্রত আর গ্রিপ অনেকটাই এগিয়ে, আমি অনেক পেছনে চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় ওই মিউজিয়ামের শেষের দিকেই এসে গেছি। আর এই ভ্যাটিকান সিটির নিজস্ব ফ্ল্যাগ রয়েছে। আর এই যে এই সীমানার মধ্যে যে গাড়িগুলি রয়েছে, যেমন ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স, গার্বেজ কার, সবই কিন্তু ভ্যাটিকান সিটিরই। এই সব কিছুই পোপেদের নিজস্ব ব্যবস্থা রয়েছে, নিজস্ব নিয়মকানুন রয়েছে। এনাদেরকে কোনো ধরনের কোনো রকমই ট্যাক্স পে করতে হয় না। এটি ট্যাক্স ফ্রি কান্ট্রি, ক্ষুদ্রতম স্বাধীন দেশ, যার স্বাভাবিকভাবেই জনসংখ্যা খুবই কম, প্রায় 800 জনের মতো। তার মধ্যে যারা কর্মসূত্রে এখানে রয়েছে তাদেরকেও দেশের নাগরিকত্ব দেওয়া হয়।
আর এখানে যে সব গার্ড রয়েছে, মানে যারা ওই দেশকে রক্ষা করে, দেশের আর্মি, সেগুলি কিন্তু সবই সুইস গার্ড। এই সুইস গার্ড হলো সুইজারল্যান্ডের নাগরিকদের নিয়ে গঠিত একটি সামরিক সংস্থা। এই সৈন্যবাহিনী পোপেদের দেহরক্ষী এবং ভ্যাটিকান দেশটিকে রক্ষা করে। আর এইটি দেশ দেখতে পেলেন, এটি হলো ভ্যাটিকান সিটির একটি বাগান। আর এখান থেকে দেখা যাচ্ছে সেন্ট পিটার্সের ডোমের উপরের অংশটা। আর এটি হলো ভ্যাটিকান সিটির লিফট, এর মধ্যে দিয়ে আমরা নিচে যাব। আর লিফটটা দেখুন, এত বড়, বসার কত জায়গা রয়েছে। এদিকে ক্রিপ ঘুমিয়ে পড়েছে, আমরা এখন যাচ্ছি নিচে। আর ওই মিউজিয়াম থেকে বেরিয়ে আসতে আমাদের প্রায় 4:30 মতো বেজে গেছে। আর এখন যাব সেন্ট পিটার ব্যাসিলিকাতে। আর একবার লাইনটা দেখুন, সকালবেলাও ঠিক এই এত বড়ই লাইন ছিল, আর এখনও ঠিক ওই একই রকম লাইন রয়েছে। ভ্যাটিকান সিটি খ্রিস্ট ধর্মের একটি অন্যতম পবিত্র স্থান। এটি একটি মহান ইতিহাস। আর এই ভ্যাটিকান সিটির সীমানার একদম কেন্দ্রে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। দেশটি ক্ষুদ্রতম হলে কি হবে, ক্ষুদ্রতম দেশে রয়েছে এই ব্যাসিলিকাটি, যেটি পৃথিবীর বৃহত্তম চার্চগুলির মধ্যে একটি। আর এই ব্যাসিলিকাটি সেন্ট পিটারের সমাধির ওপরে নির্মিত, যাকে প্রথম পোপ বলে মনে করা হয়। আর এই ব্যাসিলিকার গম্বুজটি একটি অনন্য বিস্ময়কর শিল্পের পরিচয় দেয়, যার ব্যাস 42 মিটার এবং উচ্চতা 41.5 মিটার। Suoi fratelli, vedendo che il loro padre amava lui più di tutti i suoi figli, erano andati a pascolare le gregge del loro padre. এই ব্যাসিলিকাটি অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান, যেখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসেন এই ব্যাসিলিকার আকর্ষণে। এটি রেনেসাঁ স্থাপত্যের একটি মাস্টারপিস, যার ডিজাইন মাইকেল অ্যাঞ্জেলো, ব্রান্নিনি এবং ব্রামান্তে দ্বারা বেশ কয়েকজন শিল্পী দ্বারা ডিজাইন করা হয়েছিল। আর এই যে দেখুন, সন্ধেবেলার অসাধারণ ভ্যাটিকান সিটির সৌন্দর্য। শুধু আমরাই নয়, বহু মানুষ এই ব্যাসিলিকা থেকে বেরিয়ে আসার পরে এই ওয়েট করছিলেন এই সন্ধ্যাবেলার লাইট ভিউ দেখার জন্য। কি অপূর্ব সুন্দর লাগছিল। আর এই ছোট্ট দেশটি একদম লাইটে ঝলমল করে উঠেছে। আমি ভাবতেই পারছি না যে এই গণ্ডিটা পেরোলেই আবার ইতালি দেশে পৌঁছে যাব। ভ্যাটিকান সিটিকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়ার পরেই ইতালিতে রাজনৈতিক ধর্মীয় অশান্তির অবসান ঘটে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী রোমের নতুন রোমাঞ্চকর ব্লগের সাথে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।